গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ১ নম্বর অধ্যায় থেকে স্কুলের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের এই চ্যানেলে স্কুলের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা, সেটা প্রথম প্রশ্নটা, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? এই প্রশ্নটা মাধ্যমিকে 2017 এসেছিল। আমরা যখন বদ্বীপ আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা এটা বলেছিলাম। আজ একটু আমরা বিস্তারিত আলোচনা ২ নম্বরের মতো, মানে খুব বেশি বড়ও হবে না, ঠিক আছে? মোটামুটি বোঝার মতো, যাতে তুমি বোঝাতে পারো ২ নম্বরে কীরকম হবে সেই রকমই। এখানে কিন্তু আমরা পাশে লিখেছি কীভাবে উত্তরটা তোমরা পরীক্ষায় লিখবে, সংজ্ঞা লিখবে আর উদাহরণ লিখবে, কিন্তু এখানে কীভাবে গঠিত হয় বলেছে। তাহলে একটু সৃষ্টিটা কী করে হয় সেটা একটু বলতে হবে, বা তৈরি কী করে হয়, ঠিক আছে? তাহলে যে বদ্বীপগুলো পাখির পায়ের মতো দেখতে হয় সেগুলোকেই পাখির পায়ের মতো বদ্বীপ বলে, ঠিক আছে? এটা অবশ্যই সহজে বলে দিতে পারবে। আর এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে তোমরা যেভাবে উত্তরটা লিখবে সেটা হচ্ছে নদীটা এখানে কী হয়, নদীটা এখানে অনেকগুলো শাখায় ভাগ হয়ে যায়, ভাগ হয়ে সেটা শুরু হয়ে সমুদ্রের ভেতরের দিকে সেটা ঢুকে যায়, মানে মোহনা থেকে সমুদ্রের ভিতর দিকে সেটা অনেকটা ভিতরে, সমুদ্র অনেকটা ভিতরের দিকে সেটা চলে আসে, ঠিক আছে, বা এগিয়ে যায়। আর নদীর যেসব বালিগুলো সূক্ষ্ম পলিবালি এগুলো নিয়ে আসে সেগুলো স্বাভাবিক বাঁধের মতো বদ্বীপের পাখির আঙুলের মতো দেখতে হয়ে যে বদ্বীপটা তৈরি করে, সেই জন্যই এটাকে পাখির পায়ের মতো বদ্বীপ বলে। আর এর বৈশিষ্ট্য যদি তোমাদের সময় থাকে অবশ্যই লিখে দেবে, ঠিক আছে? যেমন এখানে সমুদ্রের থেকে কিন্তু নদীর যে শক্তি সেটা অনেক বেশি থাকে, ঠিক আছে? নদীতে জলের শক্তিটা অনেক বেশি থাকে সমুদ্রের থেকে। আর এখানে নদী অনেকগুলো শাখায় ভাগ হয়ে পাখির পায়ের মতো দেখতে হয়। উদাহরণটা লিখবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বাকশুণ্ড কী? এটা কিন্তু মাধ্যমিকে 2017 এসেছিল। এখানে উত্তরটা কিন্তু সংজ্ঞা বৈশিষ্ট্য এভাবেই তৈরি করবে, ঠিক আছে? এখানে কি হয়, এখানে পাহাড়ের মধ্যে দিয়ে হিমবাহ যখন নিচের দিকে নামে তখন নামার সময় এই বরফের যে স্তূপ মানে হিমবাহ আর পাহাড়ের গায়ের মধ্যে যে ফাঁক থাকে তার মধ্যে একটা বড় এবং লম্বা এক ধরনের বেশ লম্বা একটা ফাটল দেখতে পাওয়া যায়। এটাকেই কী বলে? এটাকেই বলা হয়, আর এটা খুব সরুও হয়, এই ফাটলটা সরু এবং লম্বা হয়, এটাকেই বলা হয় বাকশুণ্ড, ঠিক আছে? আর এর কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন কি, যেমন এগুলো একদম হচ্ছে হিমবাহ যেখান দিয়ে যায় সেখান থেকে একদম পাহাড়ের নিচে পর্যন্ত এটা কিন্তু বড় হয়, এত বড়, ঠিক আছে? আর এটা লম্বাভাবে থাকে, এটা অবশ্যই বলতে হবে। আর এগুলো শীতকালে পাহাড়ে যারা ওঠে তাদের জন্য কিন্তু এটা খুব বিপদ হয় এগুলোতে, ঠিক আছে? এভাবেই উত্তরটা সেট করবে বা তৈরি করবে। এরপরে হিমশৈল কী? হিমশৈল মহাদেশীয় যে হিমবাহগুলো থাকে, ঠিক আছে, সেইগুলো যখন সমুদ্রের উপকূল পর্যন্ত যখন সেটা চলে আসে বা সেটা যখন বিস্তার লাভ করে তখন সেটা কী হয়, তখন সেটা সমুদ্রের যে ঢেউ তার ধাক্কায় সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? আর তখন সেটা সমুদ্রের জলে ভাসতে থাকে। এটাকেই কী বলে? এটাকেই বলা হয় হিমশৈল, ঠিক আছে? তাহলে হিমবাহ থেকে সৃষ্টি হয়, মহাদেশী হিমবাহ থেকে। আর এর বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেটা হিমশৈল সেটা 1/9 অংশ এর হচ্ছে উপরে থাকে, 1/9 অংশ হচ্ছে জলের ওপরে থাকে, আর মানে বেশিরভাগটাই কিন্তু জলের নিচে থাকে। খুব কম অংশ, একদম ছোট্ট একটুখানি অংশ জলের ওপরে ভেসে থাকে। আর কি, আর এগুলোর মধ্যে যেসব বালি কাদা এগুলো থাকে এগুলো সমুদ্রের মাঝখানে জমা হয়ে একটা চড়া পড়ে যায়, এটাকেই বলে মগ্ন চড়া। আর এই হিমশৈলতে ধাক্কা লেগেই আমাদের টাইটানিক জাহাজ কিন্তু ডুবে গিয়েছিল, ঠিক আছে? এটাও অবশ্যই তোমরা মনে রাখবে এবং পরীক্ষায় তোমরা লিখবে। তাহলে যাদের এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি হয়নি সেই সব ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে এগুলো তৈরি করে নেবে। আর যাদের তৈরি হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই আরও একবার তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? কেন এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পাবে।
এরপরের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে যে নগ্নি ভবন কাকে বলে? ঠিক আছে? এটাও খুব ভালোভাবে তৈরি করবে। এখানেও সংজ্ঞা, বৈশিষ্ট্য এইভাবেই কিন্তু উত্তরটা তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে নগ্নি ভবন এটা কি? এটা হচ্ছে যে যেসব শিলাগুলোর আবহবিকার হয়, মানে সে যখন শিলাগুলো আবহাওয়ার বিভিন্ন উপাদানের জন্য ভেঙে যায় বা ফেটে যায়, তারপরে সেখানে আরও একটা প্রক্রিয়া হয়, সেটা হয় পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে? যখন এই আবহবিকারের শিলাগুলো আবার উপর থেকে নিচের দিকে মাধ্যাকর্ষণের শক্তির জন্য নেমে আসে। ঠিক আছে? তাহলে এইসব প্রাকৃতিক শক্তির জন্য কি হয়? মানে যেসব শিলাগুলো থাকে সেগুলো তখন একদম সবকিছু ভূপৃষ্ঠে সেটা বেরিয়ে আসে। শিলার ভিতরের অংশটা কিন্তু তখন বেরিয়ে আসে। এটাকেই কি বলে? এটাকেই বলে, তাহলে আবহবিকারের যেসব পদার্থ ক্ষয়ীভবনে স্থানান্তরিত হয়ে শিলার অপসারিত হয় এবং ভেতরের শিলাটা বাইরে বেরিয়ে আসে। তাহলে ক্ষয়ীভবন হলে কি হয়? এক জায়গা থেকে শিলাগুলো অন্য জায়গায় চলে যায় এবং ভিতরের শিলাটা যখন বেরিয়ে আসে তখন এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় নগ্নিভবন। ঠিক আছে? নগ্নিভবনের বৈশিষ্ট্য এটা আবহবিকার, ক্ষয়ীভবন আর নগ্নিভবনের সম্মিলিত ফল হচ্ছে পুঞ্জিত ক্ষয়। আবহবিকার আর ক্ষয়ীভবনের সম্মিলিত ফল নগ্নিভবন, এটা একটা বৈশিষ্ট্য হবে। ঠিক আছে? আর উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে নগ্নিভবন সবথেকে বেশি হয়। ঠিক আছে? এটাও একটা বৈশিষ্ট্য কিন্তু হবে। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে প্রপাতকূপ কাকে বলে? ঠিক আছে? তাহলে এটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করব। প্রপাতকূপ এটা মনে রাখার সবথেকে সহজভাবে কীভাবে মনে রাখা যাবে সেটা হচ্ছে যে জলপ্রপাত থেকেই কিন্তু প্রপাতকূপ এই শব্দটা আসে। এখানে প্রপাত আছে, জলপ্রপাতেও কিন্তু প্রপাত শব্দটা থাকে। তাহলে যেখানে জলপ্রপাতের জলটা উপর থেকে প্রচণ্ড জোরে নিচের দিকে পড়ে, সেখানে জলপ্রপাতের ঠিক নিচের মানে পাদদেশে বা নিচে হাঁড়ির মতো যে বড় বড় গর্ত দেখতে পাওয়া যায়, এটাকেই বলা হয় প্রপাতকূপ। ঠিক আছে? আর এগুলো কি করে হয়? এগুলো মানে যে নদীর যে অবঘর্ষ ক্ষয় হয় তার জন্য কিন্তু এটা তৈরি হয়। ঠিক আছে? আর এর বৈশিষ্ট্য কি? এটা এই গর্তগুলো আকারে অনেক বেশি বড় হয়। ঠিক আছে? আর এর পাদদেশ কিন্তু অমসৃণ হয়। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আর এটা কোথায় দেখা যায়? সুবর্ণরেখা, হুড্ডু জলপ্রপাতে এরকম জিনিস কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে লোয়েস কাকে বলে? লোয়েসের সংজ্ঞা দাও, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে? তাহলে কি হয়? এখানে মরুভূমি থেকে বা হলুদ রঙের বা ধূসর রঙের কোয়ার্টজ, ফেল্ডস্পার, ডলোমাইট বা অন্যান্য খনিজ পদার্থ যেগুলো থাকে সেগুলো মানে যেখানে সেগুলো থাকে সেগুলো থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূরে গিয়ে জমা হয়ে এক ধরনের সমভূমি তৈরি করে, সেটাকেই বলা হয় লোয়েস সমভূমি। ঠিক আছে? আর লোয়েস কথার মানে কি? লোয়েস কথার মানে হচ্ছে স্থানচ্যুত বস্তু। মানে এক জায়গা থেকে জিনিস এক জায়গা থেকে বালিটা উড়ে গিয়ে এক জায়গায় জমা হয়। এটাকেই বলা হয় লোয়েস। আর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে গোবি মরুভূমি থেকে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় কিন্তু এরকম লোয়েস সমভূমি দেখতে পাওয়া যায়। আর এর বৈশিষ্ট্য যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই ২-১ টা বৈশিষ্ট্য লিখবে। যেমন এটা হলুদ রঙের হয়, হালকা হলুদ রঙের, এটা একটা বৈশিষ্ট্য হবে। ঠিক আছে? আর কি? আর লোয়েস এ কণা জমা হয়ে একটা সমভূমি তৈরি হয়, এটাকেই বলে লোয়েস সমভূমি এইটা। ঠিক আছে? আর খুব ভালোভাবে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।